ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশকে তারা অনেকটা টার্গেট করেছে। আপনারা জানেন যে পতিত সরকার, শেখ হাসিনা সরকার যখন বাংলাদেশে দাঁড়াচ্ছি, সালামু আলাইকুম প্রিয় ভারতের দর্শক, স্ক্রিনে থাকা ষড়যন্ত্রে ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। বাংলাদেশকে প্রিয় তারা দর্শক, অনেকটা আজকের টার্গেট ভিডিওটা করেছে। খুবই আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ, পতিত খুবই সরকার, ইম্পর্টেন্ট একটা ভিডিও। শেখ হাসিনা বাংলাদেশের সরকার নাগরিক হয়ে থাকলে ভিডিওটা অবশ্যই যখন আপনারা না টেনে ফার্স্ট বাংলাদেশে ক্লাস দেখবেন। ক্ষমতা প্রিয় ত্যাগ দর্শক, করে বাংলাদেশ থেকে আমরা কথা না ভারতে বলে চলে গেল, সরাসরি তখন মূল থেকেই স্ক্রিনে চলে যাই। মোটামুটি বাংলাদেশকে ঘিরে সার্বক্ষণিক ভারতের বিভিন্ন ষড়যন্ত্রের বলি করবার চেষ্টা করছে। যদিও বারবার ব্যাহত হয়েছে, এখন সর্বশেষ আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আমাদের দেশের, আমাদের সাথে একসাথে যাদেরকে আমরা বাংলাদেশ হিসেবে, প্রতিবেশী হিসেবে আমরা একই সমাজে বড় হয়েছি, সেই হিন্দু সম্প্রদায়কে তারা আহ তারা সাথে নিয়ে তাদেরকে ব্যবহার করে, হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে এখনো পর্যন্ত ভয়ঙ্কর ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারত। এমনটি প্রতীয়মান হচ্ছে কারণ আপনারা জানেন যে সম্প্রতি চিন্ময় কুমার দাস, আহ ইসকন নেতা হিসেবে, কথিত ইসকন নেতা হিসেবে যাকে আমরা চিনি, তার কিছু সভা সমাবেশের মধ্য থেকে তিনি বাংলাদেশের এই বর্তমান সরকারকে আনস্টেবল করবার জন্য, অস্থিতিশীল করবার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে যাচ্ছিল। সেটির কারণে তাকে গ্রেপ্তার করেছে এবং সেই গ্রেপ্তারের পর আদালতে তোলার পর তাকে চট্টগ্রাম আদালতে, আপনারা জানেন যে তাকে আদালতে হাজিরাকে কেন্দ্র করে সেখানে একজন আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে এবং জবাই করে হত্যা করেছে। এই নিয়ে এখনো পর্যন্ত দেশে বিক্ষোভ চলমান। সারা বাংলাদেশ থেকে একটা রব উঠেছে যেন ইসকনকে, হিন্দু সম্প্রদায়ের একটি সংগঠন ইসকনকে যেন নিষিদ্ধ করা হয়। আজকে এই বিভিন্ন পর্যায় থেকে যখন দাবি হচ্ছে, তার মধ্যে আজকেও যুক্ত হয়েছেন বাংলাদেশের বৃহত্তর আলেম সমাজের একটি অংশ, হুঙ্কার দিয়েছেন। আমি যদি বলি, জনাব মামুনুল হক আজকে বলেছেন যদি ইসকনকে নিষিদ্ধ করার ক্ষেত্রে এদিক সেদিক হয় তাহলে পুরো আলেম সমাজ রাজপথে নামবে। তার মানে এখন পর্যন্ত আহ, সবাই মোটামুটি চাচ্ছে যে ইসকন সরকারিভাবে নিষিদ্ধ করা হোক, বাংলাদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হোক। আমরা আসলে ইসকন কতটা, ইসকন সংগঠন হিসেবে কতটা দায়ী এবং ইসকনের নামে যারা অপরাধগুলি করছে বা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা কতটুকু দায়ী, এই বিষয়গুলি আমরা স্পষ্ট হবার চেষ্টা করব। আর অন্যান্য ভাবেও পুরো বিষয়গুলিকে আমরা আসলে সামনের দিকে কি হতে যাচ্ছে, ভারতের সাথে কিভাবে ডিল করা উচিত, ভারতের এই আধিপত্যবাদ যেটি এখন নতুন করে অন্য উপায়ে ষড়যন্ত্রের মাধ্যমে তারা করছে, সেগুলিকে কিভাবে মোকাবেলা করবে, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আছেন ডক্টর ফয়জুল হক, তিনি জাতীয়তাবাদী রাজনীতিবিদ, আছেন পরশ ভাষার তিনি আহ্বায়ক প্রগতিশীল ন্যাপ, আছেন তারেক রহমান, তিনি কেন্দ্রীয় নেতা গণ অধিকার পরিষদ, আছেন সুজয় সেন গুপ্ত প্রত্যয়, তিনি মেম্বার বাংলাদেশ ডিবেট ফেডারেশন এবং বাংলাদেশ প্রজন্ম সংসদ সদস্য, বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পরিষদ। আমি জনাব সুজয় সেন গুপ্ত, আপনার কাছে শুরু করতে চাই। কারণ হলো, আহ আপনার কাছে জানতে চাইবো যে আসলে এখন আমাদের দেশের বৃহত্তর আলেম সমাজও হুঙ্কার দিয়েছে যে যদি সরকার ইসকনকে নিষিদ্ধ না করে তাহলে তারা রাজপথে নামবে। আর আলেম সমাজের শক্তি এবং আলেম সমাজের আহ অবস্থান সম্পর্কে আপনার নিশ্চয়ই ধারণা আছে। তারাও যদি রাস্তায় রাজপথে নামে তাহলে তো আমাদের এই যে আপনাদের সাথে, হিন্দু সম্প্রদায়ের সাথে যে একটা সম্প্রীতির সম্পর্ক, বাংলাদেশি হিসেবে আমরা যা সবসময় পাশাপাশি রয়েছি, এই জায়গাটা তো বড় একটা হোঁচট খাবে না বলে মনে করেন? শুধুমাত্র রাজনৈতিক কারণে এই হিন্দু সম্প্রদায়ের এহেন ভূমিকা বর্তমানে যে ভূমিকাটা রাখছে, আন্দোলনের নামে, 11 দফা 8 দফা আন্দোলনের নামে, পাশাপাশি ভারত উস্কে দিচ্ছে, এই ধরনের স্পষ্টত ধারণা এবং তথ্য থাকা সত্ত্বেও কেন আপনাদের সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় এখনো পর্যন্ত এসব নিয়ে আহ ষড়যন্ত্রের সামিল হয়ে কেন এখনো ভূমিকা রাখছে? আপনার কাছ থেকে শুনতে চাই, সুজয় সেনগুপ্ত। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত যারা আছেন, তারেক ভাই, পরশ পরশ স্যার এবং আমাদের ডাক্তার সাহেব, ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আমার পরিচয়টা এইভাবে দিচ্ছি, আমি হচ্ছে সুজয় সেনগুপ্ত। বর্তমানে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সফটওয়্যার বিভাগে অধ্যয়নরত আছি এবং আমি একজন ঢাকাপন্থী হিন্দু হিসেবে নিজেকে পরিচয় দিতে ভালোবাসি। আমি কখনোই দিল্লিপন্থী হিন্দু না। আমি নিজেকে বাংলাদেশী হিসেবে, আমার জন্ম বাংলাদেশ, আমি চাই আমার মৃত্যুটা শেষ পর্যন্ত বাংলাদেশী হিসেবে পরিচয়, এই পরিচয়টাই আমার সর্বশেষ পরিচয়। আপনি যে কথাগুলো বলেছেন এবং 8 দফা দাবির কথা বলেছেন, ইসকনের কথা বলেছেন, আমি কয়েকটা বিষয় আগে সর্বপ্রথম ক্লিয়ার করতে চাই। ইসকন মানে হিন্দু না, এবং হিন্দু মানে ইসকন না। ইসকনটাকে আপনাকে আগে বুঝতে হলে কয়েকটা বিষয় আপনাকে ক্লিয়ার করতে হবে। প্রথম যে বিষয়টা ক্লিয়ার করতে হবে, ইসকনের ভাবধারা এবং মতাদর্শের ব্যাপারটাকে আপনাকে ক্লিয়ারলি মানে ইমেজ করতে হবে। ইসকনের ভাবধারা হচ্ছে গৌড়ীয় ভাবধারা এবং আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে পঞ্চমতে বিভক্ত হচ্ছে। এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে শক্তি মতে, যা আমি নিজে অনুসরণ করি, মহাকাল মা ভবানীর অনুসরণ করি, এবং হচ্ছে আরেকটা ইসকন মতবাদ।
এই ইসকন মতবাদটা হচ্ছে হরে কৃষ্ণ মুভমেন্ট হিসেবে, এটা ভারত কর্তৃক পরিচালিত বর্তমানে হলো, এটার প্রতিষ্ঠা হয়েছিল মূলত আমেরিকাতে। এই বিষয়গুলো ক্লিয়ার হতে হবে আমাদের ফার্স্টে। এখন এই আন্দোলন আমি মনে করি না কখনো ইসকনের আন্দোলন। এই আন্দোলনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের আন্দোলন। আমি 2021 সালে যখন কোনটা এই এই যে আট দফার হিন্দুদের যে উপর, দাবি দাবি সহকারে যে আন্দোলনটা, সেটা কি বলছেন আপনি হিন্দু সম্প্রদায়ের এটার ইসকনের আন্দোলন না? না এটা প্রথমে থেকে আমাদের ভুল ধারণা ছিল। আমি আপনাকে আরো সহজ করে বলছি। যখন ডক্টর মোহাম্মদ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন আমরা যারা আহ, ওনার সাথে দেখা করেছিলাম সেখানে আমি ছিলাম। আমরা ওনাকে ক্লিয়ারলি বলেছিলাম এবং উনি আমাদের আশ্বস্ত করেছিল আপনাদের যে 8 দফা দাবি ছিল, আপনি যদি ওনার ভয়েসটা রেকর্ড করা হয়েছিল আমি যতটুকু জানি, আমি নিজেও সেখানে ছিলাম। উনি সেখানে ক্লিয়ারলি বলিয়েছিল যে আপনাদের যে 8 দফা দাবি আছে তা সম্পূর্ণ যৌক্তিক দাবি, এবং সেই 8 দফা দাবি পূরণের ক্ষেত্রে আপনাদের যতটুকু সহযোগিতা করার উনি আমাদের 13 তারিখ আগস্ট, জি আগস্টের 13 তারিখ উনি ক্ষমতা গ্রহণের পরপর যে আহ্বান করেছিলেন ওনার বঙ্গভবন যমুনাতে, যমুনাতে, সেখানে আমরা গিয়ে ওনাকে বলেছিলাম যে 8 দফা দাবির ব্যাপার আপনার কি মতামত স্যার। এবং নিজে আমি যখন ওনাকে প্রশ্ন করেছিলাম উনি আমাকে বলেছিল আপনাদের 8 দফা দাবি সম্পূর্ণরূপে যৌক্তিক দাবি, এই দাবি আপনাদের পূরণ হবার যোগ্য। হুম। এইটা হচ্ছে একটা প্রেক্ষাপট। এবং আমাদের উনি বলেছিল যত শীঘ্রই সম্ভব এই 8 দফা দাবি পক্ষে উনি কাজ করবেন। এবং আমি আপনার সাথে এর সাথে আরো একটা শুরু করতে চাই। হুম। জি বলুন। জাভেদ ভাই কিছু বলছেন? না না, বলুন বলুন, হ্যাঁ, আট দফা দাবির ব্যাপারে তিনি শেষ পর্যন্ত কি বলেছে? জি, এবং এবং এটাও বলেছিলেন যে 8 দফা দাবি যৌক্তিক দাবি, সনাতন ধর্মাবলম্বী তথা সংখ্যালঘু যারা আছেন তাদের জন্য 8 দফা দাবি হচ্ছে একটা মুখ্য বিষয়। তো সেই প্রেক্ষাপটে উনি আমাদের আশ্বস্ত করেছিলেন, উনি নিজে তৎকালীন সময় সেই 8 দফা দাবি পড়েছেন এবং উনি বলেছেন, এবং সাথে যারা আরো উপদেষ্টা ছিলেন তারা সকলেই বলেছেন 8 দফা দাবি যৌক্তিক দাবি। তারপর আমরা সমন্বয়ক যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারাও বলেছে যারা 8 দফা দাবি যৌক্তিক, এটা অতি শীঘ্রই কাজ শুরু করা হবে। সেটা হচ্ছে ব্যাপার। আমি একটা বিষয় আপনাকে স্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে এখানে বিসমিল্লাহ দিয়ে শুরু হবে, এটাই স্বাভাবিক, এখানে অস্বাভাবিকতার কোনো সুযোগ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু হবে, কোরআন তালাওয়াত থেকে শুরু হবে, এবং রাষ্ট্রধর্ম যদি ইসলামও হয় তাতেও আমার কোনো আপত্তি নেই। আমার প্রেক্ষাপট থেকে কখনো সেটা আপত্তি করার কোনো সুযোগ নেই। আমি আমার অধিকার এবং নিরাপত্তার জন্য যে 8 দফা দাবি পেশ করেছি, সেই 8 দফা দাবি যদি কোনোটা যদি প্রমাণ করতে পারেন কোনো ধর্মের সাথে সাংঘর্ষিক, কোনো ব্যক্তির সাথে সাংঘর্ষিক, অথবা কোনো মতাদর্শের সাথে সাংঘর্ষিক, তখন সেটা হচ্ছে একটা প্রেক্ষাপট। আমরা সকলে ঐক্যমতে এটা 2021 সাল থেকে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, এর আগে থেকে বাংলাদেশে 8 দফা দাবির একটা সংখ্যালঘু অধিকার কমিশন, সংখ্যালঘুদের যে মন্ত্রণালয়ের দাবি ছিল, এটা তখন থেকে হয়ে আসছে। বাট পক্ষান্তরে এই বর্তমান সময় সরকার গ্রহণ করার পর থেকে উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে 8 দফা দাবির শীঘ্রই উনি পদক্ষেপ নেবেন, কিন্তু এখন পর্যন্ত পদক্ষেপ নেননি। সেই জন্য এই সভা সমাবেশ। আরো একটা বিষয় আমি এখানে আচ্ছা, ক্লিয়ার না করতে না, চাই। এখানে এখানে একটু একটু বলতে চাই। এই দাবিগুলি কি সেই শেখ হাসিনার আমলেও একই দাবি নিয়ে আপনারা হিন্দু সম্প্রদায় কাজ করেছিল? অবশ্যই কাজ করেছিল, আমি আপনাকে ফুটেজও সেগুলো দিতে পারবো, এবং ইন্ডিভিজুয়ালি আমি আচ্ছা। নিজেও বিভিন্ন সমাবেশ এই আন্দোলনটা মানে বাংলাদেশের শুরু থেকেই আন্দোলন ছিল, 2002 সাল থেকেই আন্দোলনটা লিপিবদ্ধ বাংলাদেশে ছিল। বাট মিডিয়ার কারণে মিডিয়া এতটাই হেরেস্টেড ছিল যে মিডিয়া এটা প্রকাশ করতে পারে না, প্রকাশ করার কোনো সুযোগ ছিল না। কারণ তো আমরা বুঝি শেখ ব্যাপারটা। হাসিনার আমলে এই দাবিগুলির ব্যাপারে শেখ হাসিনা সরকার কি বলেছে? এখন যেই জোরালো ভাবে আন্দোলনটা হচ্ছে, প্রত্যেকটা হিন্দু সম্প্রদায় যে আন্দোলনটার দেখেন, আপনি কিন্তু আমি যতটুকু যদি আমার ভুল না করি প্রশ্নটা আপনি আমার প্রশ্নটা একটু উত্তর আমি আপনার দিবেন। প্রশ্নের উত্তর এই দিচ্ছি, একই আপনাকে আমি দাবি নিয়ে ক্লিয়ার শেখ করে। হাসিনা আমলের সরকার, শেখ হাসিনার সরকার আপনাদেরকে কি আশা দিয়েছিল জি, বা কি ধরনের? আমি প্রশ্নের উত্তর আমি আপনাকে দিচ্ছি, এর জন্য আমি একটু আপনি ক্লিয়ার করছি ব্যাপারটা, আমি আপনাকে বলি। আপনি, আমি যতটুকু জানি চিন্ময় কৃষ্ণ দাসকে আপনি 5 তারিখের আমি পরে আমি যোগ আমি দেন। আগে আমার ওই উত্তরটা একটু শুনতে চাই। শেখ হাসিনা সরকারের আমলে আপনারা একইভাবে একই দাবি নিয়ে তাদের সাথেও সাক্ষাৎ করেছিলেন একইভাবে তখন? করতে পারছি কিনা সেইটার প্রসঙ্গে আমি কথা বলছি আগে, তারপর তারপর আমি দাবিতে আসছি। আমি ওকে, সেইটার হ্যাঁ। কথা, আমি আপনাকে আমি যতটুকু আমি নিশ্চিত ভাবে বলতে পারি, এখানে আমরা যারা আছি সবাই 5 তারিখের পরে আমরা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহোদয়কে চিনেছি, এর আগে আমরা চিনিনি। কিন্তু এই চিনার কারণটা হচ্ছে লালদিঘির ময়দানের সমাবেশ এবং হচ্ছে রংপুরের সমাবেশ। এইভাবে ইন্ডিভিজুয়ালি সনাতনীরা বা হিন্দু সম্প্রদায় সংখ্যালঘুরা তাদের তার মানে আন্দোলন খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, চিন্ময় কুমার দাসকে আপনারা 5ই আগস্টের পর থেকে তিনি আবির্ভূত হয়েছেন, এর আগে এই দাবির সাথে তিনি ছিলেন না?
আমি বলি আপনি আমার কথাটা আগে শেষ করতে দেন, তারপর আপনি প্রশ্ন করলে মনে হয় মানে তার দুজনের কারণ জন্য এটা আমি কোঅপারেটিভ হবে। প্রশ্নটা এটা আমি এটা রিপিট করছি এই কারণে আপনার কাছ থেকে এই বিষয়টি আমার জানা জরুরি, কারণ এটা আমি দেশবাসীও জানে। আপনার কথা বলছি, একজন হিন্দু ধর্মাবলম্বী হিসেবে এবং উনি ধর্মগুরু হিসেবে আমরা ওনাকে চিনতাম, কিন্তু হুম, বর্তমান সময়ে উনি 5 তারিখের পরেও আন্দোলনের উনি মুখ্য ভূমিকায় ছিলেন না। 5 তারিখে পর যে শাহবাগে যে আন্দোলনগুলো হয়েছে সরকার গঠন করার আগে, অন্তর্বর্তী সরকার গঠন করার আগে, তখনই উনি চিন্ময় কৃষ্ণ দাস মুখপাত্র ছিলেন না, হুম, বা সনাতনীর কোনো জোট ছিল না। এবং পরবর্তীতে রিসেন্টলি কয়েক মাসের মধ্যে সনাতনীদের এই দাবি, 8 দফা দাবি পূরণের জন্য একটা জোট করা হয়েছে। এই জোট কেন্দ্র কেন্দ্র করে সব জায়গায় সভা সমাবেশ করা হচ্ছে। এটা হচ্ছে একটা ধারণা। এবং আমি যেটা বলতে নিয়েছিলাম, এই আন্দোলনটা, 8 দফা আন্দোলনটা শুরু থেকে অনেক আগে থেকেই করা হচ্ছিল। হুম, আমরা ওই রকম ভাবে আন্দোলনটা করতে পারি নাই, শুরু করতে পারি নাই এই জন্য, বা এই জন্য আমাদের দাবিগুলো আমরা পেশ করতে পারি নাই। জি, হুম। আপনার প্রশ্ন আপনি করতে পারেন। জি, কিন্তু আমি আমার উত্তরটা পাইনি এখন। শেখ হাসিনা সরকার জি, আমলে বলুন। আপনার এই দাবিগুলো নিয়ে দেখা করেছিলেন বা কথা বলেছিলেন কিনা? তখন সরকার, তৎকালীন সরকার কি বলেছিল? তারা তো দীর্ঘদিন ছিল, এবং এই দাবিগুলো যদি সেই দীর্ঘদিন ধরেই করে আসা হয়, শেখ হাসিনা সরকার বলা হয় যতটুকু একটা পারসেপশন আছে যে হিন্দুদের প্রতি তাদের দরদ একটু বেশি ছিল, তো তারা দাবিগুলো পূরণ করলো না। আর প্রশ্নটা এখন দাঁড়িয়েছে এই কারণেই যে 5ই আগস্টের পর সমাবেশের পর সমাবেশ, সমাবেশের পর সমাবেশ, এবং বৃহৎ বৃহৎ সমাবেশ, ঢাকা মুখে যাত্রা হবে। মানে ব্যাপারটা এরকম যে এই কয়েকদিনের মধ্যে যে করেই হোক দাবিগুলি আদায় করতেই হবে, এখানেই যত সন্দেহের মূল। এবং এই দাবিগুলির পেছনে, এই দাবির সাথে এর আগে কখনো ভারতীয় কোনো রাজনীতিবিদ এই দাবিগুলি নিয়ে কখনো কথা বলতে শুনিনি। আর এখন ভারতীয় রাজনীতিবিদরা প্রকাশ্যে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপারে আমি তারা সরাসরি হস্তক্ষেপ করে কথা বলছে। আমি আপনাকে প্রথমেই বাংলাদেশের একটা হিন্দু কথা সমাজ বলেছি আমি তাদের ব্যাপারে আপনাকে কোনো কথা প্রথমেই বলছে একটা না। কথা বলেছি হুম, বলুন। আমি আপনাকে প্রথমে একটা কথা বলেছি, ভারত বাংলাদেশ দুইটা দেশ। এখন ভারতের ব্যক্তিগত মতামতের দায়ভার কিন্তু আমার না। ভারত কোন বিষয়ে কি মতামত দেবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি একটা হিন্দু হিসেবে, আমি বাংলাদেশী হিসেবে অবশ্যই আমি বাংলাদেশকে ভালোবাসি। আমি প্রথমেই আপনাকে আমার বক্তব্য দিয়ে শুরু করে যখন বলেছিলাম আমি ঢাকাপন্থী হিন্দু। আপনি, না, আমি আমি যদি বিশ্বাস করি যারা আপনি আপনি ব্যক্তিগতভাবে কেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের 95% হিন্দু সম্প্রদায়ের নাগরিকরা আমরা চায় তারা বাংলাদেশকে ভালোবাসতে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি বলছি যারা এই 5% যারা এখন এই অস্থিতিশীল করতে চাইছে তাদের মধ্য থেকে আপনাকে আমি এটা ওইভাবে ইন্ডিকেট করছি, আপনিও তাদের মধ্যেই আছেন এই হিসাবে আমি প্রশ্ন করছি কেন তাহলে এই মুহূর্তে কেন এতটা আহ মানে সোচ্চার এই দাবি আদায়ের ক্ষেত্রে? এর আগে কেন সোচ্চার ছিল না? এখানে এই প্রশ্নটা করতে যাচ্ছি আপনাকে। আপনি এককভাবে আপনার ইচ্ছা এই থাকবে, কিন্তু প্রশ্নের আপনাকে এই প্রতিনিধি প্রশ্নের করছি সহজ এবং আন্দোলনকারী। সহজ উত্তরটা হচ্ছে, দেখেন, বিভিন্ন সময় 5ই আগস্টের পরে, 21-এর পরে, 5ই আগস্টের পরে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে। এটা মানে একটা এইটার এই যে মানুষের চিন্তা ধারণা একটা পরিবর্তন আসছে, যে পরবর্তী কোনো ঘটনা, সরকার পতন হইলে বা পরবর্তী কোনো ইন্ডিভিজুয়াল ঘটনা ঘটলে যে পরবর্তীতে সংখ্যালঘুদের উপর হামলা হবে না, সেটার গ্যারান্টি আপনি কি দিতে পারেন? সেটার গ্যারান্টি আপনি দিতে পারেন না। বাট মানুষের প্রয়োজনটা কখন হবে? যখন সে বুঝতে পারে আজকে আমার প্রয়োজন, সেটা হচ্ছে তার প্রয়োজনের তাগিদ। এখন আপনি কখন খাবেন সেটা আপনার নির্ভর করবে আপনার কখন খিদা লাগবে সেটার উপরে। আপনি এখন বুঝতে পারবেন না যে আমি সকালে খাবো, দুপুরে খাবো, এটা আপনার সময়ের উপর নির্ভর করবে। এই বিষয়টা আপনার ক্লিয়ার ক্লিয়ার হতে হবে। এবং আরো ক্লিয়ার হতে হবে, যখন সনাতনীরা বা সংখ্যালঘু সম্প্রদায় মনে করেছে যে এই মুহূর্তে, এই সময় সরকারের দাবি, আপনি আপনি আরো আরো যদি সহজ এই ভাবে মুহূর্তে আপনাকে আমি এই বলতে, মুহূর্তে সরকার না, আমি আপনাকে বলি কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আপনাকে ছাত্র বন্ধুদের কাছে যেতে হবে। এই মুহূর্তে সরকার বারবার বলেছে সকল সমাবেশ নিষিদ্ধ, কারণ এই মুহূর্তে সরকার একটু সময় চাচ্ছে তারা নিজেদেরকে ঠিক করবার জন্য। যখন সরকার নিজেরাই ঠিক নাই, বিভিন্ন প্রশাসনিক অবস্থা একদম পুরোপুরি টালমাটাল অবস্থা, এমন অবস্থাতে তারা রাজনৈতিক কোনো কর্মসূচিকেও এলাও করছে না। সেখানে আপনাদের জায়গা থেকে যখন আপনি বলেছেন, দেখা করেছেন প্রধান উপদেষ্টা নিজেও বলেছে যে এই দাবিগুলি সঠিক, এগুলির যৌক্তিক, সুতরাং সময় চেয়েছে এগুলিকে শুনবার জন্য, একটা পরিবেশ চেয়েছে। সেটি না শুনে কেন বার বড় বড় সমাবেশ, এরকম জনসমাগম করা হচ্ছে? এই কারণেই ইন্টেলিজেন্স মনে করছে না এর পেছনে, এর নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য। আপনি কি মনে করেন কিনা রাজনৈতিক উদ্দেশ্য ছিল? এবং যেই চিন্ময় কুমার দাস সবচেয়ে সামনে চলে আসলো, যিনি আগে কখনোই আপনারা দেখেননি, তার সামনে আসার পিছনেও ভারতের ষড়যন্ত্রে তিনি বর্তমান সরকারকে অস্থিতিশীল করবার জন্যই তিনি সামনে এসেছেন, এবং তারই ধারাবাহিকতায় তিনি বড় বড় সমাবেশগুলি ডেকেছেন। এর পরবর্তীতে আরো ভয়ঙ্কর কিছু করার একটা প্রচেষ্টা ছিল বলে আপনাকে আমাদের খবর এসছে, আপনাকে এবং আরো একটা সরকারও ব্যাপার দায়িত্ব ক্লিয়ার করছে। করি, সেজন্য আপনি শুধুমাত্র ঠান্ডার মধ্যে বলুন একটু দয়া করে, এরকম প্রচেষ্টা কি মনে করেন কিনা যে তিনি করেছিলেন এবং একটা সম্ভাবনা তৈরি হয়েছিল? আপনাকে আরো একটা ব্যাপার আমি ক্লিয়ার করছি। আহ শুধু চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী কিংবা গোপীনাথ ব্রহ্মচারী এবং যারা নেতৃবৃন্দ আছেন,
সবাইকে কিন্তু আমরা চিনি না। এখানে যারা নেতৃবৃন্দ আছেন সবাই সাধারণ সংখ্যালঘুদের বা সনাতন ধর্মাবলম্বীদের কাছে তারা পরিচিত না, বা সবাইকে আমরা চিনিও না। তো এইখানে কি ইন্ডিভিজুয়ালি নেতৃত্ব দিবে সেইটার উপর ডিপেন্ড করতে হচ্ছে আন্দোলনটা কিভাবে হচ্ছে। প্রত্যেকটা হিন্দু মনে করছে যে আজকে আমার আন্দোলনটা করে আমার ঐক্যতার প্রয়োজন, এবং ভবিষ্যতে এরকম ঘটনাকে যেন না ঘটে সেই রকম প্রেক্ষাপটকে পরিবেশ তৈরি করার জন্য এই আন্দোলনের পরিবেশ সৃষ্টি। এখন আপনি চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে যে এরকম নতুন ভাবে চিনেছেন, আমরা হিন্দুরাও তাকে একজন পুণ্ডরিক ধামের অধ্যক্ষ হিসেবে চিনতাম, এবং বর্তমানে সর্বসম্মতিক্রমে ওনাকে এই মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা কোনো ইন্ডিভিজুয়াল একক দায়িত্ব না, এটা সর্বসম্মতিক্রমে আপনাকে দায়িত্ব করা হয়েছে। এবং আমি আপনাকে বলছি, সভা কিন্তু আমি সমাবেশ আমি যে বলতে কথাটা চাচ্ছি আপনি যে এখন কেন এই মানে ওনার নেতৃত্বে কেন বারংবার এই মুহূর্তে একের পর এক সমাবেশ ডাকা, এবং দেখা যাচ্ছে যে ভারতেরও একটা খুব প্রকাশ্যে সমর্থন দেয়া চিন্ময় কুমার দাসকে, এবং এই দাবি দেওয়া নিয়ে ভারতও খুব বেশি উচ্ছ্বসিত, বড় গলায় কথা বলার, এগুলি কি আপনি মনে করেন না যে ষড়যন্ত্রের একটা অংশ, রাজনৈতিক ভাবে ষড়যন্ত্র করছে? এখানে একটু সে বলে শেষ করবেন, আমি এরপর আবার আসবো। এইখানে প্রত্যেকটা দেশের স্বার্থের উপর নির্ভর করে। আমি যদি আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর দৃষ্টিভঙ্গি দিত, তাহলে ভারতের আমি আপনাকে ক্লিয়ারলি বলছি, যদি ভারত হিন্দুদের উপর দেখতো তাহলে সেইটা একটা প্রেক্ষাপট ছিল, আর ভারত আধিপত্য বিস্তারের ক্ষেত্রে সেইটা আরেকটা ভিন্ন বিষয়। ভারত সর্বদাই চেষ্টা করে ভারতের আধিপত্য অবস্থানকে কিভাবে দেখছেন? ভারতের এই মুহূর্তে অবস্থানকে কিভাবে দেখছেন তাহলে? আধিপত্য বিস্তারের জন্য। ভারত অবশ্যই আধিপত্য বিস্তারের জন্য কাজ করতো। যদি ভারত আধিপত্য বিস্তারের জন্য কাজ না করতো, তাহলে সেই হিন্দু ধর্মাবলম্বীদের ভিসাটা দিত, বাদ বাকিদের ভিসা সবার বন্ধ করে দিত। তারা আধিপত্য বিস্তারের জন্য ব্যস্ত, এবং তারা তাদের প্রয়োজনীয়তা যেন আমরা বুঝি এটা বুঝাতে ব্যস্ত। তারা তারা আমাদের মানে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের ইন্ডিভিজুয়াল কোনো মানে সম্প্রদায়ের জন্য তারা কাজ করতে ব্যস্ত না, তারা তাদের আধিপত্য মানে বিস্তার করতে তারা ব্যস্ত আছে। তার মানে বাংলাদেশি হিন্দুদের জন্য তারা কাজ করছে না, তারা তাদের নিজেদের আধিপত্য এখানে ছড়াবার জন্য, বাংলাদেশের উপরে খবরদারি করবার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা কি হিন্দু সম্প্রদায় বোঝে, বাংলাদেশ হিন্দু সম্প্রদায়? এটা হচ্ছে আমার একক মতামত। কোন সম্প্রদায় কিংবা গোষ্ঠী তার মতবাদ সেটা প্রকাশ করার মাধ্যম আমি না। আমি হচ্ছে একটা আচ্ছা, সাধারণ, আপনি যে লাস্ট কথাটা যে বলেছি সেটা হচ্ছে আমার একক মতামত, ইন্ডিভিজুয়াল আমার মতামত। জি। প্রিয় দর্শক, আপনার কি একমত কিনা জনাব সুজয় সেনগুপ্তের সাথে? সাগর ভাই, ওই মন্তব্যটা কি পেয়েছেন যে শেখ হাসিনা এই দাবির বিষয়ে কি বলেছিল? বলুন, আপনি বলুন, আপনি বলুন, এ পর্বে আপনি বলুন, তারেক রহমান। শেখ হাসিনা দাবির বিষয়ে কি বলেছিল, এই 8 দফা দাবি বা এটা এই উত্তরটা কি পেয়েছেন আপনি? এই উত্তরটা দেয়নি উনি, কিন্তু হয়তো আহ, সুজয় সেনগুপ্ত, আপনি কি বলতে চান 8 দফার ব্যাপারে শেখ হাসিনার অবস্থান, সেই সরকারের অবস্থান কি ছিল? কারণ দীর্ঘদিন তারা তো ছিল। এখন যেমন অন্তত পক্ষে প্রধান উপদেষ্টার সাথে আপনি দেখা করতে পেরেছেন, কিন্তু ওইসব দাবি নিয়ে কি শেখ হাসিনা সরকারের সাথে দেখা করতে পেরেছিলেন কিনা, এটা একটা যৌক্তিক প্রশ্ন আসে। কিন্তু আপনারা কেন বলছেন না আমি বুঝতেছি না, কোনো ধরনের সমস্যা আছে কিনা, নাকি আম, এটাও একটা ষড়যন্ত্রের অংশ? হুম। কেন ষড়যন্ত্র? বুঝি নাই আবার একটু প্রশ্ন ক্লিয়ারলি যদি মানে বলতেন। আমি বলছি যে শেখ হাসিনা সরকার ওই 8 দফা যে দাবিটা আপনি বলছেন, এটা এখন নতুন না, এটা আগে থেকে এই আন্দোলন চলে আসছে। তো আগের সরকার কি করেছে এটার ব্যাপারে? ভাই, আগের সরকার 560টা মডেল মসজিদ করলো, একটা মডেল মন্দির করে নাই। বা এইরকম বিভ্রান্তিকর প্রশ্ন, বা কতটুকু কোনটা সম্প্রদায়ের জন্য কোনো কোনো সরকার, ভাই আগের সরকার না কোনো সরকারই সনাতন ধর্মাবলম্বীদের কিছু করে নাই। তো আপনি যখন তখন দুই কেন হাজার আন্দোলন করলেন না? এত শক্ত আন্দোলন তখন কেন করেননি? তখন সনাতন, আমি তো উত্তরটা আপনাকে দিয়েছিলাম, তখন হিন্দুরা মনে করেন এই আন্দোলন এতটা প্রয়োজন, কারণ সরকার ফেল ডাউন করার পর প্রত্যেকটা হিন্দু হিন্দু সম্প্রদায় ভয়ে ছিল। আমি আপনাকে তখনই বুঝাই মানুষের দরকার কখন হয়। 15 বছর তো আমরা যদি মানে বলি আপনারা মনে 15 বছর করছেন তো এই মুহূর্তে সরকার, এই সরকার আপনার দাবি পূরণ করার এই মতো একটা মুহূর্তে না, সরকার এসেছে? এই মুহূর্তে না, আমি এই দেশে থাকবো। দেখেন, আমি একটা কথা বলি, আমি এই দেশে থাকবো, এই দেশ থেকে আমি যাব না। আমার চিন্তা ভাবনা হচ্ছে তা, আমার দেশ এটা, আমার এই দেশে আমার নিজের অধিকার রক্ষার ক্ষেত্রে যতটুকু চাহিদা, এবং আমি এটা এই দেশ শিওরলি থেকে বলছি এই যাওয়ার দাবির সাথে। মনোভাবও বা আসবে কেন? আমি খুব অবাক হই। জি, এই দেশের নাগরিক আপনি, আর এই দেশ থেকে যাওয়ার, এটা তো আপনার দেশ, এটা আপনার আদি কাল থেকে এখন আপনারা এখানে এই আছেন, আমরা চিন্তা যেভাবে ভাবনা আছি, যদি, সুতরাং কেন যাওয়ার প্রশ্ন আসবে কেন? এই সাগর ধরনের ভাই, মন এই চিন্তা মানসিকতাই ভাবনা আমাদের। যদি, হুম। এই চিন্তা ভাবনা যদি সকলের হইতো, তাহলে গত 53 বছর স্বাধীন হওয়ার পর থেকেই এই দেশে 8 দফা দাবির ক্ষেত্রে কাজ হইতো। এই যে 8 দফা দাবি পেশ করা হচ্ছে, প্রত্যেকটা যৌক্তিক দাবি, কোনো বিষয় সেটা সাংঘর্ষিক না। আপনি, ব্যক্তিগতভাবে আপনি চাইলে সেটা পর্যালোচনা করতে পারেন। হুম, তারেক রহমান প্লিজ। 8 দফা কি কি একটু শুনলে ভালো হয়, আমাদের আলোচনা করতে সুবিধা হয়। জি, আমি আট আপনাকে দফা 8 দফা বলছি।
আট দফা কি একটু কি না আছে? দেখে বলেন, দেখে 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 বলেন, না 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 দেখে না, বলেন আট দফা আপনারা। না দেখে তো বলা যাবে না আর কি, হয় নাকি, দেখে দেখে বলুক, সমস্যা নেই। 8টা পয়েন্ট, এত কথা বললে 8টা পয়েন্ট বলা যাবে না? তারপরেও দেখেই বলুক। তবে এই আট দফা আসলে আহ, জনগণ এটা কি জানে লড়াই কিনা, করছে, যদি যদি জীবনপণ যদি লড়াই করছে, লজিক্যাল, একটা একটা 8টা দফা নিয়ে জীবনপণ লড়াই করছে। 8টা দফা যদি না দেখে বলতে পারে, তাহলে তাহলে লড়াইয়ের মোটো তো যদি না জানে, তাহলে কিভাবে সমস্যা? রাইট, এই আট দফা যদি লজিক্যাল হয় অবশ্যই মানা উচিত। বরং আমরাও এ ব্যাপারে সরকারের সাথে, তাদের সাথে একমত হয়ে আমরাও আন্দোলন বা দাবির সাথে একমত আমি পোষণ করি। তারেক ভাইকে বলছি, আট দফা দেখে দেখে বলা বা না দেখে বলার চেয়ে অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে লিখিতটাই ব্যবহার করা হয়। সবাই কি মানে দেখে বলতে হবে বা না দেখে বলতে হবে এটা দিয়ে আপনি বিচার করবেন আট দফা যৌক্তিক কিনা? আমার প্রশ্ন হচ্ছে আট দফা যৌক্তিক বা অযৌক্তিক সেটা বিচার করতে হবে। আমি দেখে বলবো না না আচ্ছা দেখে বলবো সেইটা, সেই প্রশ্নটা করার চেয়ে আমার প্রশ্নটা হওয়া উচিত আচ্ছা যে আট আচ্ছা দফা কি আচ্ছা, বলুন বলুন, আপনি যৌক্তিক আট বা দফা অযৌক্তিক? পয়েন্টস গুলি বলুন, পয়েন্টস গুলি বলুন, আছে সামনে। জি, আমাকে সময় দিন, আমি বলছি। হ্যাঁ। আমি খুব সংক্ষিপ্তভাবে আট দফাটা বলছি, আপনারা একটু শুনবেন। হুম। প্রথম হচ্ছে এই পর্যন্ত সংখ্যালঘুদের যত বাড়িঘর ভাঙচুর করা হয়েছে তাদের ক্ষতিপূরণ। আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি। হুম। এবং সীমান্তবর্তী যেই সব মানুষগুলো সীমান্ত ছেড়ে চলে গেছে সেইগুলো সম্মতিক্রমে তাদের বাড়িতে ফিরিয়ে আনা, ছিটমহলের যে ব্যাপারটা। 3 নাম্বার হচ্ছে হিন্দু কল্যাণ ট্রাস্টকে পূর্ণাঙ্গ হিন্দু ফাউন্ডেশনে রূপান্তর দিতে হবে এবং তার সামগ্রিক অর্থ বরাদ্দ বৃদ্ধি করতে হবে। এবং কোনো একদলীয় গেজেট ভিত্তিক নিরপেক্ষ সনাতনী শুভাচারের ব্যক্তিকে পুনর্গঠন করতে দেওয়া হবে না। তারপর 4 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে সেইটা হচ্ছে সরকার সকল পর্যায়ে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। 5 নাম্বারটা হচ্ছে জাতীয় সংখ্যালঘু সুরক্ষা আইন বা কমিশন গঠন করতে হবে। তারপরে 6 নাম্বারটা হচ্ছে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান বিশেষ নিরাপত্তার আক্রমণের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। 7 নাম্বারটা সংখ্যালঘু সুরক্ষা আইন নিশ্চিত করতে হবে। এবং 8 নাম্বারটা সংখ্যালঘু মন্ত্রণালয় নিশ্চিত করতে হবে। আমি খুব সংক্ষিপ্তভাবে বলেছি। যাক, আমার কাছে তো মনে হয় এটা সম্পূর্ণ একটা আলাদা দেশ, একটা দেশের পুরো প্রশাসনিক ব্যবস্থা আলাদাকরণের একটা দাবি। তারপরও দাবিগুলো যদি যৌক্তিক হয় অবশ্যই এগুলি বিবেচনা করা উচিত, এরপরে এই সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া উচিত। তারেক রহমান। জি, অনেক ধন্যবাদ। আপনার হলো ওনাদের পবিত্র 8 দফা দাবি ওনারা দেখে দেখে পড়তে হয়, ওনারা নিজেরা জানেন না ভালো করে। তার প্রমাণ হলো এই যে আমি দেখাচ্ছি, দেখেন। কথা বোঝা যায় না কি এটা। একটু শোনেন। না না, কিচ্ছু বোঝা যায় না। আমরা সবাই এসেছি আট দফা দাবি এই আট দফা দাবি মানা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। কিছু জানেন না, তাহলে আমার জানা নাই। আচ্ছা, বুঝতে পেরেছি, যতটুকু বুঝতে পেরেছি যে একটু আট একটু দফা একটু দাঁড়ান। কিন্তু কথা বোঝা যায় না, স্পষ্ট না। না না, তারেক রহমান শুনতে পাচ্ছি না, স্পষ্ট না, আপনি বলুন বলুন, কি বলেছে আপনি বলুন। আচ্ছা, এটা হলো মানে এখানে সঞ্জয় সেনগুপ্তর যেরকম 8 দফা দাবি দেখে দেখে বলতে হলো, তেমনি এই প্রোগ্রামে 8 দফা দাবিকে মানে 8 একটা সংখ্যা, এই সংখ্যাকে কেন্দ্র করে যারা প্রোগ্রামে আসছে তারাও এটা জানে না বা বলতে পারে না 8 দফা দাবি কি কি। ঠিক আছে, এটা বলছেন যে এটা দেখে দেখে বলা, না দেখে বলা, এর চেয়ে অফিসিয়াল ডকুমেন্ট বিভিন্ন কথা বললো। বিষয় হলো আপনি জান প্রাণ লড়াই করছেন, জীবন দিয়ে দিবেন যে দাবির জন্য, সেই দাবিটা আপনি জানবেন না, এটা কিভাবে হলো? এটা কিভাবে হলো? না, এটা এবং এই মুখস্থ নাও থাকতে সময়টাকে, পারে, মুখস্থ নাও থাকতে হ্যাঁ পারে, মুখস্থ সেটা না সেটা থাকতে ভিন্ন পারে, বিষয়। আট না না দফা মুখস্থ নাও স্বাভাবিক, থাকতে পারে। এটা বড় কোনো পুরা পয়েন্ট। দেশ, দেখেন, পুরা দেশ টালমাটাল, সবাই আন্দোলন করতেছে, এটা ভারত পর্যন্ত চলে গেছে। বাট 8 দফার দাবিগুলো যারা দাবি করছে তারা এটা বলতে পারছে না। ঠিক হুম। আছে, মানে একটা দেশকে তার মানে টেনশনে ফেলে তারা দিয়েছেন। তারা যেটা বলতে চেয়েছে যে ঠিক আসলে আছে, প্রকৃত হিন্দুদের দাবি এটি, কিন্তু আন্দোলন নিয়ে এখন যেটা মানে ওই ইসকন সাথে তাদের দাবির, ইসকনের বিরুদ্ধে যে দাবিগুলি উঠেছে এটার সাথে তাদের যে আট দফা দাবির কোনো সম্পর্ক নেই, সেটা তিনি বারবার বলতে চেয়েছেন। জি, উনি অনেক সঠিক বলেছেন। বেসিক্যালি
এই 8 দফা কেন্দ্রিক সমস্যা ইসকন অথবা আরেকটা রয়েছে যে এই যে সনাতনী জাগরণ মঞ্চ বা এই ধরনের একটা সংগঠন তারা বানিয়েছে, এই কোনো সংগঠনই কোনো সমস্যা না। এটা হলো হিন্দু ধর্ম কেন্দ্রিক সমস্যা, হিন্দুদের সমস্যা, সনাতনীদের সমস্যা। তারা এই হুম সমস্যাটা শেখ হাসিনার সময়ে অনুভব করেন নাই, তাদের ওই সময়টা ক্ষুধা লাগে নাই, যেটা সঞ্জয় সেনগুপ্ত বললেন যে শেখ হাসিনার সময় তার ক্ষুধা লাগে নাই। এক্স্যাক্টলি এই সময় এসে তার প্রচুর ক্ষুধা লেগেছে, ক্ষুধাতে তারা অস্থির হয়ে গেছে। এতদিন ক্ষুধা লাগে হুম নাই, শেখ হাসিনাকে এই জন্য প্রশ্ন করা হয় নাই। ঠিক আছে, বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে, বাড়িঘর আমি ভেঙে কে আপনাকে ফেলেছে? বলেছিলাম যে কয়েকবার আন্দোলন করা হয়েছে শেখ হাসিনার সময়, আমি বলেছিলাম আমরা তো যে সেটাই কয়েকবার। বললাম, সেই এরকম অ্যারেঞ্জ করা আন্দোলনের হয়নি। ফলাফল শেখ হাসিনা শেখ হাসিনা সেই আন্দোলনের ফলে কি স্টেটমেন্ট দিয়েছে, আন্দোলন মেনে নিয়েছে কি নেয়নি, সেটা আপনারা বললেন না। এবং আপনারা বললেন শেখ হাসিনার সময়ে অনেকগুলো মডেল মসজিদ হয়েছে কিন্তু আপনার হলো মন্দির হয়নি। দেখেন, শেখ হাসিনা আপনাদের প্রতি জুলুম করছে, বাট শেখ হাসিনাকে আপনারা বিব্রত করতে চান নাই। শেখ হাসিনা আপনাকে ঠকাইছে, বাট আপনি তাকে বিরক্ত করতে চান নাই। ঠিক আছে, ঠিক এই সময় আপনার ক্ষুধা লাগছে যে না এখন বিরক্ত করতে হবে। ঠিক আছে, আপনি বিরক্ত করতে চান নাই তখন। শেখ হাসিনার সময়ে আপনার হলো সৈকত হিন্দুদের 20টি বাড়ি পুরাই দিল, তখন আপনার ক্ষুধা লাগে নাই, তখন আপনার গায়ে আগুন লাগে নাই আসলে। মানে ওইটা আগুন লাগছে কিন্তু আপনাকে কম্বল দিয়ে, ঠান্ডা কম্বল দিয়ে আপনাকে জড়ায় রাখছিল। ঠিক আছে, তারপরে সুনামগঞ্জ দিরাইতে আগুন লেগে হিন্দুদের বাড়ির যুবলীগ নেতারা পুড়াইয়া দিল, তখন আপনার হলো কষ্ট লাগে নাই, ব্যথা একদমই লাগে নাই। ওইটা আদর করছে আপনাদেরকে। নাসিরনগরে আওয়ামী লীগ নেতা, সেও আপনাদেরকে আদর করছে। এই 16 বছরে আপনি একটা উদাহরণ দেখান, বিএনপি জামাত বা অন্য বিরোধী দল কর্তৃক আপনাদের উপর আঘাত করা হয়েছে, এই রাজনৈতিক আঘাতের শিকার হয়েছেন দেখেন। তাহলে দেখেন, এখন এই 16 বছর তাদের অংশগ্রহণ আপনি দেখাতে যদি পারেন তাহলে আমাকে বলেন, আমি একটু থামবো। আর দেখা যেতে যদি না পারেন তাহলে আমি দেখালাম যে কতগুলো জায়গায় হিন্দুদের দ্বারা আপনার নিগ্রহে, আওয়ামী লীগের দ্বারা আপনার নিগ্রহের শিকার। আপনারা আওয়ামী লীগের দ্বারা নিগ্রহের শিকার হয়েও আওয়ামী লীগকে ইন্টারাপ্ট করতে চান নাই। ঠিক এই গণ অভ্যুত্থানের মধ্যেও আওয়ামী লীগের সেই হেলিকপ্টার থেকে আপনাদের একটা হিন্দু শিশুকে গ্রেপ্তার করলো, বাট আপনি ওই ওই হত্যাকে হত্যা মনে করছেন না। আপনাকে ওই হত্যাকে হত্যা মনে না কইরা আপনি শেখ হাসিনাকে কোনো রকমের বিরক্ত করেন নাই। এবং শেখ হাসিনার স্বৈরতন্ত্র, আপনাদের যে এই যে মন্দির এবং মসজিদ বললেন, মসজিদ বানাইছে মন্দির বানায়নি, বৈষম্যের শিকার হয়েও আপনারা শেখ হাসিনাকে বিরক্ত করেননি। সেই শেখ হাসিনা আপনাকে ঠকালো, আমরা সেই শেখ হাসিনাকে সরাইলাম। আপনি আমি যে আপনাকে বিপদ থেকে মুক্ত করলাম, যে আপনার প্রতি বৈষম্য করা হচ্ছিল, আপনার বিপদ আমি সরাইলাম। আপনার বিপদও তো শেখ হাসিনা ছিল, সেই বিপদকে আমি সরাইলাম। কিন্তু আপনি, আপনার বিপদ আমি সরাই দিলাম, আপনার প্রতি বৈষম্য করলো শেখ হাসিনা, সেই বৈষম্যকে সরাই দিলাম। এখন যেই সরকার আসলো, সেই সরকার আপনার মাথায় কয়দিন বাড়ি দিছে, সেই সরকার আপনার মাথায় কতদিন মানে আঘাত করছে, বা আপনাকে বৈষম্য করার কি কি উপাদান তৈরি হয়েছে এই সরকারের সময়, যে কারণে এক্স্যাক্টলি এই সময় আপনার ক্ষুধা লাগলো। আপনি আমাদেরকে আপনারা কোনোভাবে ব্যাখ্যা দিন। অনেকে বলছে ইসকন, বলছে সনাতনী জাগরণ মঞ্চ, এটা মোটেও না। এটা হুম সনাতনীরা আওয়ামী লীগকে বিরক্ত করতে হুম চায়নি, নট ইসকন, সনাতনীরা। শেখ হাসিনার যে পতন হলো, এই পতনের মধ্যে, এই পতনের সময় সনাতনীরা আপনার হলো আহ মনে করছে যে শেখ হাসিনার না, মানে এক্স্যাক্টলি তাদেরই পতন হয়েছে, এই জন্য তারা তাদের ক্ষুধা লেগেছে। মানে এটা এটা কি ধরনের কথা? আমরা আমাদের এই বাংলাদেশটা না, তারা আমরা অনেক ভেবেছে, ধরনের, তারা যেটা বলতে চেয়েছে যে এর আগে তো সরকার, শেখ হাসিনা সরকার যদি মেনে যেত তাহলে তো আর তাদের আসলে এখন আন্দোলন করার প্রয়োজন হতো না। তারা প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, খুবই ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপডেট ভিডিও পেতে চাইলে নয়নতাস ভিডিওতে চোখ রাখবেন। নয়নতাস ভিডিও অল টাইম আপনাদেরকে আপডেট ভিডিও আপলোড করে যাচ্ছে। আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি নতুন নতুন ভিডিও বানিয়ে যাচ্ছি, এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ একটা ভিডিও শেয়ার করলে অনেক মানুষের কাছে পৌঁছায় এবং মানুষগুলো দেখতে পারে, বুঝতে পারে। সো ভিডিওটা এখানে শেষ করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপডেট ভিডিও পেতে চাইলে অবশ্যই নয়নতাস চ্যানেলে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।